ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমি এখন আলোচনা করব পলিটিক্যাল সায়েন্সের ভারতের সংবিধানের পার্ট 3 বা তৃতীয় অধ্যায়ে উল্লেখিত মৌলিক অধিকারের বৈশিষ্ট্য সম্পর্কে। সংবিধানের তৃতীয় অধ্যায়ে 12 থেকে 35 ধারায় মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার ছিল। 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অধ্যায় থেকে বাদ দেওয়া হয়েছে। তাই 1978 সাল থেকে বর্তমানে ভারতের নাগরিকদের 6টি মৌলিক অধিকারের কথা সংবিধানের তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এই 6টি মৌলিক অধিকার হলো, সম্পত্তির অধিকার বাদ দিয়ে 6টি মৌলিক অধিকার হলো: সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এই অধিকারগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, ভারতবর্ষের সংবিধানে যে 6টি মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে, এই অধিকারগুলি ভারতবর্ষের সংবিধানে উল্লেখিত বিভিন্ন দেশের সংবিধানকে ফলো করে এবং বিভিন্ন তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়ে ভারতের সংবিধান রচয়িতারা অধিকারগুলিকে লিপিবদ্ধ করেছেন। আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অধিকারের সনদ, ব্রিটেনের সংবিধানের ডাইসির আইনের অনুশাসনের তত্ত্ব এবং গান্ধীজির আদর্শ, এই সমস্ত বিষয়ের দ্বারা ভারতের গণপরিষদের সদস্যরা প্রভাবিত হয়ে সংবিধানে মৌলিক অধিকারের কথা আলোচনা করেছেন। নাম্বার 2 নম্বর বৈশিষ্ট্য হলো, ভারতবর্ষের নাগরিকদের যেসব মৌলিক অধিকার দেওয়া হয়েছে, সংবিধানে উল্লেখ করা হয়েছে, সেগুলো ভারতের আইনসভা, পার্লামেন্ট অর্থাৎ আইন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত। ভারতের নাগরিকদের যেসব অধিকার দেওয়া হয়েছে, এই অধিকারগুলিকে পার্লামেন্ট নিয়ন্ত্রণ করতে পারবে না, পার্লামেন্ট হস্তক্ষেপ করতে পারবে না। এগুলি মৌলিক, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈশিষ্ট্যের মাধ্যমে ভারত রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রের কথা, ভারত যে একটা ডেমোক্রেটিক ক্যারেক্টারের স্টেট, এই কথা প্রমাণ করে। নাম্বার 3, ভারতের সংবিধানের নাগরিকদের মৌলিক অধিকারগুলি মধ্যে কিছু অধিকার আছে নেতিবাচক বা নেগেটিভ অর্থে, আর কিছু অধিকার আছে পজিটিভ কনসেপ্টে বা পজিটিভ অর্থে। ভারতের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার 14 ধারায় আইনের চোখে সবাই সমান, এই বক্তব্যটি উল্লেখ আছে। ইকুয়ালিটি বিফোর দি ল, এ কথা 14 ধারায় বলা হয়েছে। এটাকে
এটাকে নেতিবাচক অর্থে গ্রহণ করা হয়েছে, নেগেটিভ সেন্সে গ্রহণ করা হয়েছে। আর 14 ধারায় আর একটি বিষয় উল্লেখিত, ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল, অর্থাৎ আইনের দ্বারা ভারতের নাগরিকরা সম পর্যায়ভুক্ত ব্যক্তিরা একই অবস্থানে রয়েছে, সেই সব ব্যক্তিরা সবাই আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হবে, তাদের আইন সমানভাবে রক্ষা করবে, আইন তাদের প্রতি সম আচরণ করবে। এটা পজিটিভ অর্থে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার। নাম্বার 4 নাম্বার বৈশিষ্ট্য, নাগরিকদের যেসব মৌলিক অধিকারের কথা উল্লেখ করা হয়েছে, মৌলিক অধিকার দেওয়া হয়েছে, সেগুলি আদালতে বলবৎযোগ্য। নাগরিকদের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার কেউ কেড়ে নিলে, কোনো ব্যক্তি, সংস্থা, এমনকি সরকার কেড়ে নিলে, সেই কেড়ে নেওয়ার প্রতিবাদে নাগরিকরা আদালতে মামলা করতে পারবে। সংবিধানের মৌলিক অধিকারের একটা ধারাতে, অর্থাৎ 32 ধারায় কথা বলা হয়েছে যে ভারতের কোনো নাগরিকের মৌলিক অধিকার কেড়ে নিলে, কিংবা এ কথা বলা হয়েছে যে আর 5টি যে মৌলিক অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার, এই 5টা অধিকার কেড়ে নিলে তার বিরুদ্ধে নাগরিকরা অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবে। সুপ্রিম কোর্ট 5টি রিট জারি করে বন্দি প্রত্যক্ষীকরণ, অধিকার পৃচ্ছা ইত্যাদি রিট জারি করে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করবে। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার ব্যাপারে আরও একটি ধারা গুরুত্বপূর্ণ। 226 ধারায় বলা হয়েছে, হাইকোর্ট, রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য রিট জারি করতে পারবে, একাধিক রিট জারি করতে পারবে, বন্দি প্রত্যক্ষীকরণ, অধিকার পৃচ্ছা প্রভৃতি রিট জারির মধ্য দিয়ে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করবে হাইকোর্ট। এটা 226 ধারায় উল্লেখ আছে। তাহলে আমরা দেখছি সংবিধানে উল্লেখিত যে 6টি মৌলিক অধিকার, সেগুলি লঙ্ঘন করলে আদালতে মামলা করা যায়। এদিক থেকে ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি আদালতে বলবৎযোগ্য, আদালত কর্তৃক রক্ষিত হবে। 5 নাম্বার বৈশিষ্ট্য, সব মৌলিক অধিকার সবার জন্য নয়। কতগুলি মৌলিক অধিকার নাগরিকদের ক্ষেত্রে আছে, আর কতগুলো মৌলিক অধিকার অনাগরিকদের নেই। যারা নাগরিক সব মৌলিক অধিকার ভোগ করতে পারবে, কিন্তু যারা যারা অনাগরিক, বিদেশি, তারা সব মৌলিক অধিকার ভোগ করতে পারবে না। যেমন স্থায়ীভাবে বসবাস করা, এটা মৌলিক অধিকার। ভারতবর্ষের যে কোনো স্থানে স্থায়ীভাবে চলাফেরা, সংঘ গঠন করতে পারবে, এগুলি হচ্ছে সব নাগরিকের মৌলিক অধিকার। অন্যদিকে এই অধিকারগুলো সব নাগরিক ভোগ করতে পারবে না, বিদেশিরা এই অধিকারগুলি ভোগ করতে পারবে না। 8 নাম্বার, কিছু মৌলিক অধিকার আছে, কিছু মৌলিক অধিকার আছে যেগুলি কম গুরুত্বপূর্ণ, যেটাকে মৌলিক অধিকার বলা ঠিক না, অথচ সংবিধানে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি লাভ করেছে। অস্পৃশ্যতা আইনত দণ্ডনীয়। 17 ধারাতে এই অস্পৃশ্যতা আইনত দণ্ডনীয় এ কথা বলা হয়েছে। কোনো নাগরিক যদি অন্য নাগরিককে অস্পৃশ্য বলে অবহেলা করে, অস্পৃশ্য আচরণ করে, তাহলে সেটা আইনত দণ্ডনীয় এবং তার শাস্তি হবে। সুতরাং কিছু এই অধিকারটা সামাজিক বিষয়, এটা মৌলিক অধিকার হিসাবে উল্লেখ আছে। 18 নাম্বার,
রাষ্ট্রে স্বীকৃত রাষ্ট্রের স্বীকৃত যে অন্য উপাধি অন্য রাষ্ট্র কাছ থেকে ভারত রাষ্ট্রের কোনো ব্যক্তি অন্য রাষ্ট্রের কাছ থেকে উপাধি গ্রহণ করতে পারবে না রাষ্ট্রের অনুমতি ছাড়া, এটাও কিন্তু মৌলিক অধিকার নয়। তাহলে ৮ নম্বর বৈশিষ্ট্য, কিছু রাইটস আছে তোমার মৌলিক অধিকার নয়, যেমন অস্পৃশ্যতা এবং তোমার নাগরিকদের উপাধি গ্রহণের অধিকার, এগুলো কিন্তু নাগরিকদের মৌলিক অধিকারের পর্যায়ে পড়া ঠিক নয়। নাম্বার ৯ নম্বর বৈশিষ্ট্য, ভারতবর্ষে জরুরি অবস্থা ঘোষিত হতে পারে। আমরা দেখেছি ৩বার ভারতে জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। ১৯৬২ সালে চীন ভারত যুদ্ধের সময় ৩৫২ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আমরা দেখেছি ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে জরুরি অবস্থা ঘোষিত হওয়ার ফলে। আভ্যন্তরীণ কারণে ১৯৭৫ সালে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। ভারতের রাষ্ট্রপতি ৩৫২ ধারা অনুযায়ী এই যে ৩বার জাতীয় জরুরি অবস্থা বা আপৎকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছেন, এই সময়ে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার ছিল না। তাহলে জরুরি অবস্থার সময়ে মৌলিক অধিকার থাকবে না নাগরিকদের, এই সময় মৌলিক অধিকার বাতিল করতে পারবে ভারত রাষ্ট্র। ১০ নম্বর বৈশিষ্ট্য, সাধারণ অবস্থাতেও ফান্ডামেন্টাল রাইটসকে সংকোচন করার ব্যবস্থা ভারতের সংবিধানে রয়েছে। ২২ ধারায় নাগরিকদের আটকের ব্যবস্থার কথা বলা হয়েছে। আটকের কারণ জানাতে হবে। আটক করা হলে আটক ব্যক্তিকে আটককারী কর্তৃপক্ষ ২৪ ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির করতে হবে। ২৪ ঘন্টার বাইরে অতিরিক্ত সময় যদি আটক ব্যক্তিকে রাখতে চায় আটককারী কর্তৃপক্ষ, তাহলে আদালতের অনুমতি দরকার। এই যে মৌলিক অধিকারের কথা এখানে বলা হলো, কিন্তু এই অধিকার ক্ষুণ্ণ হয় যখন নিবর্তনমূলক আটক আইনে কাউকে গ্রেপ্তার করা হয়। ভারতবর্ষে বিভিন্ন সময়ে নিবর্তনমূলক আটক আইন তৈরি হয়েছে। নাসা তৈরি হয়েছে, মিসা তৈরি হয়েছে, টাডা তৈরি হয়েছে, পোটা তৈরি হয়েছে। এগুলি নিবর্তনমূলক আটক আইন। এটা কিন্তু এই আটক আইনের মাধ্যমে, নিবর্তনমূলক আটক আইনের মাধ্যমে তোমার স্বাভাবিক অবস্থাতেও নাগরিকদের মৌলিক অধিকারকে কেড়ে নেওয়া যায়। ১১ নম্বর, ভারতবর্ষের সংবিধানে উল্লেখিত নাগরিক অধিকারগুলি তোমার বাস্তবে কার্যকরী করার ব্যবস্থা নেই। ১১ নম্বর বৈশিষ্ট্য, বাস্তবে কার্যকরী করার ব্যবস্থা নেই। অধিকার সংবিধানে উল্লেখ আছে, কিন্তু অধিকারগুলিকে তো বাস্তবে রূপ দিতে হবে। বাক স্বাধীনতা সবাই পাচ্ছে কিনা এটা দেখতে হবে। অনেক সময় কি অন্যায়ভাবে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। স্বাধীনভাবে চলাফেরা করবার স্বাধীনতা প্রত্যেক নাগরিকের আছে কিনা এটা বিবেচনা করতে হবে। আইনের চোখে সাম্য, এটা সবাই আইন সবাইকে সমান চোখে দেখছে কিনা। ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল, অর্থাৎ আইন সবাইকে সমানভাবে রক্ষা করছে কিনা, এসব কিছু কার্যকরী হচ্ছে কিনা। সংবিধানে শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে, শোষণ তো বন্ধ হয়নি। তাই ভারতবর্ষের সংবিধানে উল্লেখিত ৩য় অধ্যায়ে উল্লেখিত মৌলিক অধিকারগুলি কার্যকরী করার ব্যবস্থা সংবিধানে নেই এবং আমরা বাস্তবেও দেখতে পাই না। ১২ নম্বর বৈশিষ্ট্য, ভারতের সংবিধানের যে মৌলিক অধিকার, সেখানে যেসব অধিকারগুলো উল্লেখ আছে তা মূলত রাজনৈতিক, কিছুটা সামাজিক। অস্পৃশ্যতা হচ্ছে সামাজিক, আর কিছুটা বেশিরভাগটা হচ্ছে রাজনৈতিক প্রকৃতি। দেখো, আমরা কথা জানি যে অর্থনৈতিক অধিকার, অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা ও অধিকার
সামাজিক স্বাধীনতা অধিকার অর্থহীন। তাই ভারতবর্ষের সংবিধানে যেহেতু অর্থনৈতিক অধিকারের কথা নাগরিকদের দেওয়া হয়নি, সেহেতু ভারতের নাগরিকদের যে রাজনৈতিক অধিকার মৌলিক অধিকারের মধ্যে দেওয়া হয়েছে সেগুলি মিনিংলেস, সেগুলো কার্যকরী হয়নি। ভারতের নাগরিকদের কাজের অধিকারকে স্বীকার করা হয়নি, নাগরিকদের ন্যায্য মজুরি দানের কথা বলা হয়নি, বিশ্রাম করার কথা বলা হয়নি। এখানে এখানে হচ্ছে তোমার না, ভারতের নাগরিকদের যে অর্থনৈতিক অধিকার সেটা অনুপস্থিত। অর্থ বৈষম্য ভারতে ব্যাপকভাবে দিনের পর দিন বেড়েই চলেছে। ভারতের জাতীয় আয় বাড়লেও মাথাপিছু আয় বাড়লেও মাথাপিছু আয়ের ক্ষেত্রে সমবন্টনের ব্যবস্থা গৃহীত হয়নি। 13 নম্বর, ফান্ডামেন্টাল রাইটস। ভারতবর্ষের নাগরিকদের যেগুলি দেওয়া হয়েছে সেই অধিকারগুলো নমনীয় প্রকৃতির, অর্থাৎ অর্থাৎ ফ্লেক্সিবল রাইটস আমরা বলতে পারি। আমরা একথা জানি যে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার নমনীয়, কারণ হচ্ছে যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের নাগরিকদের অনেক মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। সংবিধান চেঞ্জ করে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে কাট করে দেওয়া হয়েছে। সম্পত্তির অধিকার একটা সাধারণ বিধিবদ্ধ অধিকারে পরিণত হয়েছে। তাহলে আজকে সংবিধানে 6টি মৌলিক অধিকার আছে, পার্লামেন্ট আইন করে এই অধিকারকে কেড়ে নিতে পারে। এই আমাদের ভারতের সংবিধানে উল্লেখিত যে অধিকারগুলো, এর নমনীয় চরিত্র আমরা লক্ষ্য করি। ভারতবর্ষের লিখিত সংবিধান তবু কিন্তু মৌলিক অধিকারের অধ্যায়ে উল্লেখিত মৌলিক অধিকারগুলি নমনীয় প্রকৃতির। 14 নম্বর বৈশিষ্ট্য। 14 নম্বর বৈশিষ্ট্য কি? বিচার বিভাগের যে ক্ষমতা নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে তা অত্যন্ত সীমিত। 1973 সালে সংবিধান সংশোধন করে বলা হয় যে ভারতের সংবিধানের মৌলিক কাঠামো অপরিবর্তিত রেখে, অর্থাৎ মৌলিক কাঠামোর পরিবর্তন না করে পার্লামেন্ট তোমার আইন করে 3য় অধ্যায়ে উল্লেখিত মৌলিক অধিকারগুলির পরিবর্তন করতে পারে। এক্ষেত্রে বিচার বিভাগ তোমার এই অ্যামেন্ডমেন্টকে আটকাতে পারে না, পার্লামেন্টের এই ক্ষমতাকে প্রতিরোধ করতে পারে না। তাহলে আমরা দেখছি মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে বিচার বিভাগকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, যেমন 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 সুপ্রিম কোর্ট 32 ধারা অনুযায়ী রিট জারি করতে পারে। আমরা দেখেছি 226 ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিক অধিকার রক্ষার জন্য রিট জারি করে অধিকার রক্ষা করে। সেক্ষেত্রে আমরা দেখছি যে বিচার বিভাগের যে ক্ষমতা সেখানে লিমিটেশন আছে, এবং পার্লামেন্ট সংবিধানের মৌলিক ফান্ডামেন্টাল স্ট্রাকচারকে শুধু পরিবর্তন করতে পারবে না, বাকি সব ক্ষেত্রে পরিবর্তন করতে পারবে। এর মধ্য দিয়ে বিচার বিভাগের মানে ক্ষমতাকে লিমিটেড করা হয়েছে, লিমিটেশন তার উপরে রয়েছে। 15 নম্বর বৈশিষ্ট্য। দেখো, ভারতের সংবিধানের স্বাভাবিক অধিকারের নীতি উপেক্ষিত হয়েছে। স্বাভাবিক অধিকারের নীতি উপেক্ষিত হয়েছে কথার মানে কি? যে ভারতবর্ষের সংবিধানে যে কটি মৌলিক অধিকার উল্লেখ আছে সেই কটি মৌলিক অধিকার নাগরিকরা দাবি করতে পারবে যদি লঙ্ঘিত হয়, কিন্তু যেসব অধিকার নাগরিকদের সংবিধানে উল্লেখ নেই সেগুলি কি দাবি করতে পারবে? অন্যান্য অধিকার দাবি করতে পারবে? অর্থনৈতিক অধিকার নাগরিকরা দাবি করতে পারবে? কাজের অধিকারের কথা দাবি করতে পারবে? এ কথা নাগরিক অধিকারের মধ্যে উল্লেখ করা হয়নি। দাবি করবে। বেকারত্ব মারাত্মক ভারতবর্ষে। ডিজিটাল হওয়ার পরে বেকারের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। তাহলে এই যে স্বাভাবিক যে অধিকার বা অন্যান্য যে অধিকার, সে কথা নাগরিকদের সংবিধানে যে দাবি করার যে অধিকার, অন্যান্য অধিকার দাবি করতে পারবে, এটা উচিত ছিল, কিন্তু এটা করা হয়নি। এটাকে স্বাভাবিক অধিকার বলা হচ্ছে। এই স্বাভাবিক অধিকার নাগরিকদের নেই। নেক্সট হচ্ছে 16 নম্বর। ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকারগুলি অসাম্প্রদায়িক, অর্থাৎ কমিউনিটি বেসিসে
ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তিতে নাগরিকদের মৌলিক অধিকার দানের কথা বলা হয়নি, যে হিন্দুরা এই অধিকার পাবে, মুসলিমরা এই অধিকার পাবে, সেটা কিন্তু বলা হয়নি। 14 ধারা আইনের চোখে সবাই সমান, এই বক্তব্য এখানে জাতি, ধর্ম, বর্ণ, ধনী গরিব নির্বিশেষে প্রয়োগ হবে, কথা বলা হয়েছে। 15 ধারায় বলা হয়েছে যে ভারত রাষ্ট্রের বা রাষ্ট্র কোনো ধর্মীয় ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ করবে না। প্রবণ স্থানে, উৎসবের স্থানে, জলাশয়ে, আম, তোমার সরকারি রেস্তোরাঁ, হোটেল, গোচারণ ভূমি, শ্মশান ঘাটে, গৌরস্থানে প্রবেশে কোনো সম্প্রদায়ের ভিত্তিতে নিষেধ করা ভারত রাষ্ট্র করতে পারবে না। এখানে বা একটা বৈষম্যহীন একটা ভূমিকা ভারত রাষ্ট্রের রয়েছে। আর এছাড়া 25, 26, 27, 28 যে 4টে ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা ঘোষণা করা হয়েছে, ভারত সেকুলার স্টেট, সেকুলারিজমের আদর্শকে গ্রহণ করছে। মূল সংবিধানে সেকুলারিজম কথাটি উল্লেখ না থাকলেও 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেকুলারিজম এই শব্দটিকে সংবিধানের প্রস্তাবনায় সংযোজন করা হয়েছে। সুতরাং ধর্মীয় স্বাধীনতার এই সেকুলারিজমকে কার্যকরী করবার জন্য ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানে রয়েছে। এই 28 অর্থাৎ 25, 26, 27, 28 দ্বারা উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার এগুলো হচ্ছে অসাম্প্রদায়িক প্রকৃতির। 17 নম্বর বৈশিষ্ট্য, দেখো, ভারতের সংবিধানে ভোটাধিকারকে স্বীকার করা হয়নি, মৌলিক অধিকার হিসাবে স্বীকার করা হয়নি। ভোটাধিকার সংবিধান উল্লেখ আছে, 326 ধারা অনুযায়ী সার্বজনীন ভোটাধিকার ভারতের নাগরিকদের স্বীকার করা হয়েছে, কিন্তু সেটা এমনি অধিকার। মৌলিক অধিকারের অধ্যায়ে ভোটাধিকারকে উল্লেখ করা উচিত ছিল, কিন্তু ভোটাধিকারকে মৌলিক অধিকারের অধ্যায়ে উল্লেখ করা হয়নি। ভোটাধিকারকে, সার্বিক ভোটাধিকারকে উল্লেখ করা হয়েছে 326 ধারাতে। 18 নম্বর বৈশিষ্ট্য, দেখো, মূল সংবিধানে ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা হয়নি, কিন্তু মৌলিক কর্তব্যের কথা মূল সংবিধানে উল্লেখ করা দরকার ছিল। কেন? যে অধিকার এবং কর্তব্য ওতপ্রোতভাবে জড়িত। একজনের অধিকার মানে আরেকজনের কর্তব্য পালনের মধ্য দিয়ে বাস্তবে রূপায়িত হবে। ভারতবর্ষে ইচ অ্যান্ড এভরিবডি কর্তব্য পালন করলে তবেই তো ইচ অ্যান্ড এভরিবডির অধিকার থাকবে, কিন্তু সে কথা ভারতের মূল সংবিধানে উল্লেখ করা হয়নি। তবে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10টি মৌলিক কর্তব্যের কথা সংবিধানের 4র্থ অধ্যায়ে 51A ধারাতে উল্লেখ করা হয়েছে। 4র্থ অধ্যায় 51A ধারাতে 10টি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। যেহেতু অধিকার এবং কর্তব্য ঘনিষ্ঠভাবে যুক্ত, একই মুদ্রার এপিঠ যদি অধিকার হয়, ওপিঠ হবে কর্তব্য, বা এপিঠ যদি কর্তব্য হয়, ওপিঠ হবে অধিকার। তাহলে এইটাকে মাথায় রেখে এই 10টি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। এবং 2002 সালে ভারতের সংবিধান সংশোধন করে আরও একটি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ আছে। বর্তমানে মোট নাগরিকদের 11টি কর্তব্যের কথা সংবিধানে উল্লেখ করা হয়েছে। কিন্তু এটা কিন্তু মৌলিক কর্তব্য হিসাবে মৌলিক অধিকারের অধ্যায়ে যুক্ত করা হয়নি। এটাকে একটা নির্দেশমূলক নীতির মধ্যে ধরা হয়েছে, কিন্তু এটা মৌলিক কর্তব্যের কথা সংবিধানে উল্লেখ করা হলো, এটা তাৎপর্যপূর্ণ। 19 নাম্বার বৈশিষ্ট্য, ভারতবর্ষে উদারনীতি গণতান্ত্রিক দেশ। এখানে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানাকে স্বীকার করা হয়, উৎপাদন হয় ব্যক্তিগত উদ্যোগে। যখন ভারত মিশ্র অর্থনীতিকে গ্রহণ করেছিল, জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শকে গ্রহণ করে, তখন মিশ্র অর্থনীতি, সেখানে ব্যক্তিগত উদ্যোগে উৎপাদন হবে, সরকারি পাবলিক সেক্টর অর্থাৎ সরকারি উদ্যোগে উৎপাদন হবে, এবং জয়েন্ট সেক্টরে উৎপাদন হবে, অর্থাৎ ব্যক্তি উদ্যোগ এবং সরকারি উদ্যোগ যৌথভাবে উৎপাদন হবে।
1991 সালে যে নয়া শিল্প নীতি, নয়া অর্থনীতিকে গ্রহণ করেছে ভারত এবং এলপিজিকে গ্রহণ করেছে, অর্থাৎ লিবারালাইজেশন, অর্থাৎ উদারীকরণ, নয়া উদারীকরণের আদর্শকে গ্রহণ করেছে, প্রাইভেটাইজেশন, বেসরকারীকরণকে বেশি গুরুত্ব দিয়েছে এবং এবং যেটা সরকারিকরণ সেটাকে অবলুপ্ত করা হচ্ছে, অর্থাৎ সরকারি ক্ষেত্রকে তুলে দেওয়া হচ্ছে আর বিশ্বায়ন প্রক্রিয়াকে গ্রহণ করা হচ্ছে। এই অর্থনৈতিক প্রেক্ষাপটে তোমার ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু তাই বলে সমষ্টিগত স্বার্থের কে অবহেলা করা হয়নি। তাই ব্যক্তি স্বার্থ এবং সমষ্টিগত স্বার্থের মধ্যে সমন্বয় সাধনের মধ্য দিয়ে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে। ব্যক্তির স্বার্থ থাকবে, কিন্তু ব্যক্তির স্বার্থকে ব্যক্তি স্বার্থ সিদ্ধি করবার জন্য তাকে যুক্তিসঙ্গত বিধিনিষেধ মেনে চলতে হবে, রিজনেবল মেনে মেনে চলতে হবে। ভারতের নাগরিকদের যে স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে, রাইট টু ফ্রিডমের কথা বলা হয়েছে, সেই ফ্রিডমগুলো কিন্তু আহ, মানে খেয়াল খুশি মতো ফ্রিডম ভোগ করতে পারবে না। ফ্রিডমগুলির উপর যেমন বাক স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা, সংঘ গঠনের স্বাধীনতা, পেশা গ্রহণের স্বাধীনতা, তার উপরে রিজনেবল রেস্ট্রিকশন আছে। ভারতবর্ষের জনশৃঙ্খলা, জনস্বাস্থ্য, ভারতের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য বজায় রাখবার জন্যে, ভারতের প্রতিরক্ষাকে রক্ষা করবার জন্যে, সিকিউরিটিকে বজায় রাখবার জন্য তোমার এখানে ব্যক্তি স্বার্থ যেমন আছে, তেমনি সমষ্টিগত স্বার্থ ভারতের। এটার দুইয়ের মধ্যে একটা সমন্বয়, একটা একটা সমন্বয় সাধনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। যাই হোক, ভারতবর্ষে উল্লেখিত মৌলিক অধিকারগুলোর যে 19টা বৈশিষ্ট্য পয়েন্ট আকারে আলোচনা করলাম, তোমরা এটা ভালো করে দেখবে। আর একটা কথা, সামগ্রিকভাবে আমরা মৌলিক অধিকারের সম্পর্কে মূল্যায়ন করব যে ভারতের সংবিধানে উল্লিখিত নাগরিকদের মৌলিক অধিকার, এগুলো মূলত রাজনৈতিক অধিকার, কিছুটা সামাজিক আছে, কিন্তু আমরা নিরপেক্ষ বিচারে বলবো যে অর্থনৈতিক অধিকারের কথা ভারতের সংবিধানে মৌলিক অধিকারের অধ্যায়ে উল্লেখ করা হয়নি। তবে ভারত পরিকল্পিত অর্থনীতিকে একসময় 1951 থেকে 1991 সাল পর্যন্ত পরিকল্পিত অর্থনীতির মাধ্যমে ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে গ্রহণ করে, মিক্সড ইকোনমির আদর্শকে গ্রহণ করে অর্থনৈতিক উন্নতি করবার চেষ্টা করেছে, ভারী শিল্পকে গুরুত্ব দিয়েছে, সরকারি উদ্যোগকে গুরুত্ব দিয়েছে। কিন্তু বিশ্বে ব্যাপক পরিবর্তন সেই উঠবে বিশ্বায়ন প্রক্রিয়া, নয়া উদারীকরণ, বেসরকারীকরণ প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে ভারতও কিন্তু সেই পথই অবলম্বন করেছে এবং এখানে অর্থ বৈষম্য, এখানে জাতীয় আয় বাড়ছে, কিন্তু অর্থ বৈষম্য কিন্তু দূর হচ্ছে না, অর্থ বৈষম্য কিন্তু বেড়েই চলেছে। সুতরাং যারা নিরন্ন মানুষ, যারা অবহেলিত মানুষ, তাদের কাছে এই ভারতের সংবিধানে যে 6টি মৌলিক অধিকার আছে সেটা কতটা কার্যকরী হয়েছে সে বিষয়টা সন্দেহের ব্যাপার, কার্যকরী হয়নি বললেই চলে। সুতরাং ভারত সরকারকে, ভারত রাষ্ট্রকে ভাবতে হবে যারা যারা যাদের অন্ন বস্ত্র বাসস্থানের সমস্যা আছে, যাদের চিকিৎসা অভাব রয়েছে, চিকিৎসার অভাবে বহু মানুষ মারা যাচ্ছে, তাদের তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা খাতা কলমে আছে, তাদের আয়ের আয়ের উৎসের খাতা কলমে আছে, কিন্তু বাস্তবে নেই। সুতরাং কিভাবে সেই মানুষগুলো দারিদ্র্য সীমার ঊর্ধ্বে উঠতে পারে এবং সচ্ছলভাবে তাদের অধিকার পেতে পারে, তার মধ্য দিয়ে ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। মৌলিক অধিকারগুলো উল্লেখ করা কোনো অন্যায় হয়নি ঠিকই, কিন্তু তার পাশাপাশি অর্থনৈতিক অধিকারকে গুরুত্ব দেওয়া হতো। কিন্তু ভারতবর্ষের সংবিধান রচয়িতারা তারা ক্যাপিটালিস্ট শ্রেণীর প্রতিনিধি, তারা দরিদ্র মানুষের প্রতিনিধি ছিলেন না। গণপরিষদের সদস্যদের মধ্যে কোনো কৃষকের প্রতিনিধি, কোনো শ্রমজীবী মানুষের প্রতিনিধি, কোনো খেটে খাওয়া মানুষের প্রতিনিধি ছিল না। তাই তারা উদারনৈতিক গণতন্ত্রের আদর্শকে গ্রহণ করে ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকারগুলিকে উল্লেখ করেছেন। সুতরাং তাদের ভাবা উচিত ছিল অর্থ বৈষম্য দূর করার কথা, অর্থনৈতিক ক্ষেত্রে সাধারণ মানুষের সুযোগ সুবিধা, চাকরির ক্ষেত্রে সমান অধিকার, চাকরিতে সমান অধিকার না করে বৈষম্যমূলক নীতি গ্রহণ করার ফলে অনেক মেধা ভারতবর্ষের নাগরিক অধিকারের
মধ্য দিয়ে অনেক মেধা মর্যাদা পাচ্ছে না। সুতরাং আমাদের ভারত রাষ্ট্রের এগুলো একটা বিরাট সমস্যা। সেই সমস্যার কথা ভেবে মৌলিক অধিকারের অধ্যায়ে যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে, মৌলিক অধিকার যাতে কাজের অধিকার মৌলিক অধিকার হিসাবে স্বীকার করা হয়, এবং শুধু স্বীকার করলেই হবে না, এগুলিকে ইফেক্টিভ করা যায়, সেদিকে নজর দিলে ভালো হয়। তাহলেই মৌলিক অধিকারগুলির মিনিংফুল হয়ে উঠবে, মিনিংলেস থেকে মিনিংফুল হবে। অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই বলে আজকের এই ভারতবর্ষের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারের বৈশিষ্ট্যগুলির আলোচনা আমি এখানেই শেষ করলাম।